দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই সপ্তাহের বিশেষ গ্লোবাল লাভলি প্রেজেন্স টিভিসি রেড কার্পেট। দর্শক আছি আমি নুসরাত সেরিন এবং আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন এমন একজন যিনি কিনা দেখতে যেমন সুন্দরী তেমনই গুণেও গুণবতী, রূপে গুণে অনন্য হয়ে সম্প্রতি তিনি জিতে নিয়েছেন লাক্স সুপারস্টার আসরের সেরার মুকুট। আমাদের সাথে আছেন এবার লাক্স সুপারস্টার 2025 বিজয়ী বিদুষী বর্ণিতা। স্বাগত জানাচ্ছি গ্লোবাল লাভলি প্রেজেন্স রেড কার্পেটে। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? যেটা হয় যে যেদিন প্রথম মুকুট জিতলেন, আপনার নামটা লাক্সের মঞ্চে ঘোষণা করলো, সেই দিনের অনুভূতি এবং মানে আজকের অনুভূতি সম্পূর্ণই আলাদা। স্পেসিফিকলি যদি সেই দিনের সেই মুহূর্তটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। অনেক সময় হয় কি আমরা ইনস্টিংক্টলি পাই, বুঝি যে এমন কিছু হতে পারে, এমন কিছু কি মনে হয়েছিল? সত্যি বলতে আমরা ওই দিন খুব একটা প্রেশারের মধ্যে দিয়েছিলাম, যেহেতু শুধু রেজাল্টই না, তার আগে আমাদের অনেক পারফরমেন্স ছিল, নাচ গান সব কিছু মিলিয়ে, অ্যাক্টিং, স্টেজের একটা ভয় থাকে না যে এতগুলো মানুষের সামনে প্রথম দাঁড়িয়ে পারফর্ম করব। তো সেই ভয়টাই বেশি লাগছিল। তার রেজাল্টের আগ পর্যন্ত আর কিছু ফিল করিনি। তো যখন রেজাল্টের জায়গায় দাঁড়িয়েছিলাম যে এখন নাম অ্যানাউন্সমেন্ট হবে, তখন সবকিছু হিট করলো যে আচ্ছা এখন মেবি জানতে চলেছি। তো তখনকার ইমোশন খুব একটা এক্সপ্লেন করার মতো না। টেনশন, ব্ল্যাঙ্ক, নাম, মানে কখনো কি মনে হয়েছিল যে প্রথম 3 জনের মধ্যে আমার নাম থাকবে বা আমি উইনার হব, চ্যাম্পিয়ন হব? মানে ওই মুহূর্তে এসে সেই ফিলিংসটা কি হয়েছিল? সেই রকম চেষ্টা আমি দিয়েছি পুরোটা সময়। সো ইচ্ছা ছিল প্রবল যে ভালো কিছু যাতে হয়। ভাগ্যবশত যদি নাও হয় দ্যাটস ওকে, সামনে গিয়ে হয়তো ভালো কিছু হবে। তবে হ্যাঁ, আমার কনফিডেন্সটা আমি রাখার চেষ্টা করেছি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। বাহ, দারুণ, সেই ভালোটাই হয়েছে। এবং আমরা দেখলাম মুকুট জয় করলো, আপনার নাম অ্যানাউন্সমেন্ট হলো, ট্রফি পেলেন, পরবর্তীতে নেমে আপনার মাকে জড়িয়ে ধরে আসলে ইমোশন প্রকাশ করছিলেন। জানতে চাইবো যে সেই দিন যখন বাসায় ব্যাক করলেন, মানে প্রথম কি কি কাজগুলো আসলে করেছিলেন? প্রথমে বাসায় গিয়ে আমার মা আমাকে হাতে মাখিয়ে ভাত খাইয়ে দিয়েছিল। কি দিয়ে ভাত খেয়েছিলেন? হাঁসের মাংস দিয়ে। আমার হাঁসের মাংস খুব পছন্দ। তো আমার মা অনেকদিন আসলে আমি ভাত খাইনি, বা মানে একটা ডায়েটের মধ্যে ছিলাম যে কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে যতটুকু ডায়েট করা যায়। তো সেই জায়গা থেকে খুব একটা ইচ্ছা ছিল যে একটু আরামে চিট ডে। এখন চিট ডে চলছে অনেকদিন ধরে। অনেক কষ্ট করেছেন, একটু করা উচিত। এইটাই তো, বাসায় গিয়ে প্রথমে পেট ভরে খেয়েছিলাম। আর কি কি করা হয়েছে, কাকে ফোন দিয়েছেন? তারপর ফ্যামিলি সবাই তো অনেক এক্সাইটেড। আমার নানু বাড়ির ফ্যামিলি আমেরিকায় থাকে, তো ওনারা অফিসে ছিলেন, আমার খালামণিরা ওখান থেকে তাও অফিসে নাকি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে কল দিচ্ছিলেন আমাকে। এবং পরের দিন সকালে আমার আর এক খালামণি এখানে থাকেন, উনি হচ্ছে রাজশাহীতে থাকেন, তো রাজশাহী থেকে মিষ্টি নিয়ে চলে আসলেন। তো সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ ছিল বাসায়। দারুণ দারুণ। এবং পুরো এক্সপিরিয়েন্সটাও কিন্তু আপনার জন্য দারুণ ছিল। যাদেরকে একসময় টেলিভিশনে দেখেছেন বা আমরাও যাদেরকে দেখেছি, আপনারা তাদের সঙ্গে এবার কাজ করেছেন, কেমন ছিল আসলে তাদের সঙ্গে কাজের অনুভূতিটা? আমি ছোটবেলা থেকে জয়া আহসান ম্যামের অনেক বড় একজন ফ্যান। তো কাকতালীয় ভাবে এবার উনি আমার জাজ মেন্টর হিসেবে ছিলেন। এটা এক্সপেক্ট করিনি, মানে ওনাকে অ্যাডে দেখে আরো বেশি এক্সাইটেড ছিলাম যে এবার ওনাকে আমাকে সামনাসামনি দেখতেই হবে। তারপর আমাদের লাক্স প্রেডেসেসর, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্ট্রেসেস অফ দিস জেনারেশন, মেহজাবিন ম্যাম, উনি ছিলেন। তারপর আমাদের দেশের এখনকার অনেক স্বনামধন্য পরিচালক রায়হান রাফি স্যার, ওনারা ছিলেন। তো নতুন হিসেবে, নবীন শিল্পী হিসেবে ওনাদের সান্নিধ্যে আসতে পারাটা অনেক বড় একটা পাওয়া। আর শুধু জাজমেন্টই না, ওনারা আমাদের মেন্টর হিসেবে ছিলেন, তো অনেক কিছু শিখেছি ওনাদের কাছ থেকে। সো ইটস এ বিগ অনার। এমন কোন স্পেশাল লেসন কি আছে যেটা আপনি পেয়েছেন আপনার হোল লাক্সের জার্নি থেকে, যেটা এখনো পর্যন্ত আসলে ক্যামেরার সামনে বলা হয়নি? একটা ধরে বলা খুব কঠিন, কারণ অনেক লম্বা একটা জার্নি ছিল, তো 9 মাসের জার্নি। তো যখনই ওনাদেরকে দেখতাম, দেখা যাচ্ছে ওনারা বলার জন্য বলছেন না বা কিছু শিখাতে চাচ্ছেন এমন না, ওনারা জাস্ট ওনাদের মতো আছেন। জয়া আহসান ম্যাম জাস্ট ওনার মতো কথা বলছেন, ওটা দেখেও শেখার অনেক কিছু আছে। ওনারা নিজেদেরকে কিভাবে ক্যারি করেন, কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, তো সবকিছুই ছোট ছোট বিষয়গুলো খুব লক্ষ্য করতাম যে এরকম পার্সোনালিটির একটা মানুষ হতে পারলে খুব ভালো লাগবে। তো এটাই, ওনাদের পার্সোনালিটি থেকেই অনেক কিছু শিখেছি। দারুণ। বলছিলেন 9 মাসের জার্নি, এটা তো ছিল শুধু লাক্সের জন্য, বাট আপনার যে প্রিপারেশন, আপনার জার্নিটা কিন্তু আরো অনেক দিনের। আমরা জানি যে ছোটবেলায় ছায়ানটে আপনি নাচ শিখেছিলেন, গান শিখেছিলেন এবং সেটা হচ্ছে
আপনি নাচও কি জি, শিখেছিলেন? নাচ মুনমুন আহমেদ ম্যামের কাছে হ্যাঁ, শিখেছি, সেই যে শিল্পকলায় কিছুটা শিখেছি, বাফায়ও শিখেছি, মানে সবকিছু মিলিয়ে মানে নাচ গান দুইটাই শিখেছেন আপনি, রেডিওতে কাজ করেছেন, আপনি শিশু শিল্পী হিসেবে মিডিয়াতে বা ফিল্মে কাজ করেছেন, সবগুলোই শুনবো। একদমই ছোটবেলার ছায়ানটের গল্পটা শুনবো। মুনমুন আহমেদের কাছে যেহেতু নাচ শিখেছেন, তখনকার অনুভূতি কেমন আমার ছিল? মা খুব অ্যাক্টিভ ছিলেন, মানে উনি একসময় গিটার বাজাতেন। ওয়াও। তো আমার কারণে আমাকে দেখভাল করার জন্য ওনার এগুলো পার্সু করা হয়নি। তো সেই চেষ্টাটা তার ছিল যে তার মেয়েকে দিয়ে হয়তো তিনি তার স্বপ্নগুলো পূরণ করাতে চান। তো আমাকে ছোটবেলায় নাচ শেখানো, গান শেখানো, অভিনয় করানো সবকিছুর মধ্যেই রেখেছিলেন। তো সেইখান থেকে আমার ছায়ানটে শেখা হলো এবং মুনমুন আহমেদ ম্যামের কাছে কাথাক শিখলাম। সব মিলিয়ে একটু একটু টুকটাক সবকিছু একটু শেখা হয়েছে। দারুণ। এবং অভিনয়ের জন্য কি আপনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছিলেন ছোটবেলায়? না, অভিনয়ের জন্য কখনোই আমার কিছু শেখা হয়নি। ওই ছোট থেকে টিভিসি হোক, ছোটখাটো নাটকে একটু রোল করা হোক, তখন তো অনেক ছোট, একদম বাচ্চা বেলার কোনো টিভিসির কথা মনে আছে কি? হ্যাঁ, আমি ম্যাগি সুপের একটা টিভিসি করেছিলাম। তখন এতই ছোট, স্যুপ সামনে রাখা ছিল, তো আমি লুকিয়ে লুকিয়ে স্যুপ খাচ্ছিলাম। তো আমাকে সবাই খুব আদর করতেন সেটে, সবাই খুব ভালোবাসতেন, কারণ অনেক ছোট তো। আর বাচ্চাদের তো মজাই লাগে এরকম ক্যামেরার সামনে একটু ঢং টং করতে। আমি সবসময় খুব একটা এনজয় করতাম না, মনে হতো যে কেন কাজ করব, আমি এখন খেলাধুলো করতে চাই। তবে ধীরে ধীরে ওই এনজয়মেন্টটা ফিল করি যে ভালো লাগাটা ক্যামেরার সামনে স্পটলাইটটা খুব সুন্দর। তখন থেকেই অনেক লম্বা একটা টাইম গ্যাপে ছিলাম। তো এই গ্যাপে খুব মিস করতাম যে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চাই। বাহ, দারুণ। সেটা অবশেষে আবারও চলে আসলো এবং আরো বেশি সুন্দরভাবে বড় পরিসরে চলে এলো। শিশু শিল্পী হিসেবে আপনি গেরিলা সিনেমাতে কাজ করেছেন। জি। এবং আমি যতদূর আমার মনে পড়ে এই সিনেমায় জয়া আহসান ছিল কি? জি, উনি মেইন ক্যারেক্টারে ছিলেন। এবং কাকতালীয় না বিষয়টা আপনার জন্য, যে আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনি ছোটবেলায় কাজ করেছেন, তিনি আবার আপনার মেন্টর হিসেবে ছিলেন, তার সঙ্গে আবার কাজ হয়েছে। গেরিলাতে ওনার সাথে আমার সিন ছিল না, কিন্তু দেখা হয়েছিল, মানে সেটের পেছনে ওনাকে দেখেছিলাম। আর তাছাড়াও ওনার সাথে একটা নাটকে ছোটবেলায় কিছু সিনে আমি ছিলাম। তো আমার মনে ছিল একদিন ওনাকে দেখেছিলাম, তো ওই কথাটা আমার মনে ছিল, তো ওনাকে আমি মনে করিয়ে দিলাম যে আপনাকে আমি একবার দেখেছিলাম ছোটবেলায়, কাজ হয়েছে। তো স্বাভাবিকভাবে উনি তো অনেক মানুষের সাথে অনেক কাজ করেছেন, ওনার মনে না থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার জন্য তো অনেক স্পেশাল একটা বিষয় যে জয়া আহসানকে তো আমি জীবন একবারই পাবো। তো এই মেমোরিটা ছিল আমার কাছে, কখনো ভাবিনি যে সামনাসামনি এভাবে ওনাকে আবার দেখতে পাবো। তো লাক্স সুপারস্টারের থ্রুতেই পেলাম, এবং অনেক কাছ থেকে। একটা সময় যাদের সঙ্গে কাজ করতেন, অনেকগুলো বছর পরে এসে তাদের সঙ্গে আবারও আপনার দেখা হচ্ছে নতুন রূপে। আগে বাচ্চা হিসেবে আপনাকে স্নেহ করতো, এখন হয়তো বা অন্যভাবে আপনি সম্মানিত হয়ে থাকেন। আগে স্নেহ পেতেন, এখন সম্মান পেয়ে থাকেন, বিষয়টা সম্পূর্ণই আলাদা। সো বলা যায় যে এই যে লাক্স সুপারস্টার আপনার জীবনে আসলে অনেকগুলো চেঞ্জেস এনেছে। যদি আপনার কাছে জানতে চাই যে ঠিক কি কি পরিবর্তন নিয়ে এলো? অনেক কিছু। আমি যেটা বললাম যে মাঝখানে অনেক লম্বা একটা সময় গ্যাপ ছিল, তো ওই গ্যাপে আমি থেমে থাকিনি, অনেক চেষ্টা করেছি কাজ খোঁজার, আমি অডিশন দিয়েছি এবং যাদের সাথে কাজ করেছিলাম তাদেরকেও রিচ আউট করেছি। কিন্তু থাকে না একটা বাচ্চা কাল থেকে ট্রানজিশন হওয়া একটা অ্যাডাল্টহুড বা টিনেজারে, সেম কাজগুলো তো আমি পাবো না। ওই ছোট দৌড়ে বেড়ানোর বাচ্চা, চিপস খাওয়ার বাচ্চার রোল তো আমি আর করতে পারছি না। তো যখন ট্রানজিশনটা হয় আমি কাজ পাওয়া বন্ধ করে দিই। তো কাজ পাওয়া মানে আপনি কি বারবার রিজেকশনের শিকার হচ্ছিলেন? হ্যাঁ, রিজেকশনের শিকার হচ্ছিলাম, কারণ দেখা যাচ্ছে আমি অডিশন খুব ভালো দিলাম, কিন্তু আমার পাশাপাশি এমন কেউ অডিশন দিল যার একটু কাজ বেশি করা হয়েছে বা একটু ফেস ভ্যালিউ আছে বা চেনা জানা, তো এরকম ভাবে কাজ একটু হারিয়েছি ভালোই। তখন খুব মানে ক্ষোভ কাজ করতো যে আমি ভালো করেও কেন পাচ্ছি না, আমার যোগ্যতার আমি সেই মূল্যায়নটা কেন পাচ্ছি না, বা আমার এফর্টের মূল্যায়নটা কেন পাচ্ছি না। সেই জন্যই আমার খুব ইচ্ছা ছিল যে একটা বড় প্ল্যাটফর্ম যাতে আমি পাই, যেখানে অন্য কোনো কিছু না দেখে শুধুমাত্র আমার এফর্ট, আমার ট্যালেন্ট দিয়ে আমাকে যাচাই করা হোক। তো সেটাই পেলাম এবং ফাইনালি সেটাই পেলেন। ওই যে একটা কথা আছে না, কোনো কিছুর জন্য কষ্ট করলে বা সবুরে ব্যামা ফলে, আপনার ক্ষেত্রে হয়তো বা তাই হয়েছে। কষ্ট করে এখন সর্বোচ্চ প্ল্যাটফর্মে আপনি এসেছেন। যদি লাক্স সুপারস্টার আপনি না হতেন, অনেক কিছুর সঙ্গে তো যুক্ত ছিলেন, লাক্স সুপারস্টারের মুকুট যদি আপনার বিজয় না করা হতো, তাহলে বিদুষী বর্ণিতা কি হতো? আমি চেষ্টা চালিয়ে যেতাম, ওই হয়তো আসতে পারতাম কখনো এখানে, কিন্তু অনেক অনেক লম্বা একটা সময় লাগতো, অনেক পরিশ্রম করতে হতো, এত সহজে হয়তো আমি পেতাম না। তো
তাও আমি এই পথেই হাঁটতাম আমার মনে আচ্ছা, হয়। মানে নাচ গান অভিনয় কোনটা বেছে নিতে? অভিনয় আমার কাছে নাচ গানও শেখা অভিনয়ের জন্যই, মানে একটা অ্যাক্টরের সবকিছু জানা থাকলে ভালো, একটা অ্যাক্টর হিসেবে ভালোভাবে সবকিছু করা যায়, নাচ হোক গান হোক, যে কোনো ক্যারেক্টারকে সুন্দরভাবে পোর্ট্রে করা Apply যায়। তো করা সেই যায়। জন্যই আমি শিখেছিলাম যে যাতে যে কোনো যদি কোনো নৃত্যশিল্পীর ক্যারেক্টার আসে আমি যাতে সেটাও ভালো করে করতে পারি। তো এই জন্যই আর কি সবকিছু শেখা, সো অভিনয়টাই মেইন ফোকাস। দারুণ, তার মানে আমি শুরুতে ভুল বলিনি যে রূপে গুণে সব দিক থেকেই গুণবতী একজন মানুষকে পেয়েছি। অনেক তো গল্প হলো, অনেক তো সিরিয়াস কথা হলো, এবার একটু মজার কথায় যাই। সেটা হচ্ছে কিছু ছোট ছোট প্রশ্ন বা ধাঁধা থাকবে, দেখি বর্ণিতা আসলে কয়টার অ্যান্সার দিতে পারে। ওকে, বর্ণিতা অলওয়েজ উইনার, আমি জানি। ওকে, কোন জিনিস ভাঙলে আমরা খুব খুশি হই? কোন জিনিস ভাঙলে আমরা খুশি হই? ট্রাস্ট মি, আপনিও কয়েকদিন পর থেকে খুশি হবেন। ডায়েট, রোজা, জানি না। ডায়েট, হ্যাঁ ওইটা আমরা খুশি হই, কিন্তু এইটা আরো বেশি স্পেশাল। ভাঙলে কাজ রিলেটেড, কাজ রিলেটেড, প্রফেশনাল জায়গায়। আমি কি বলে দিব? ওকে, পারছি না। রেকর্ড। নাইস। যত ভাঙবে তত Nice, খুশি হব। হ্যাঁ। ওকে, কোন জিনিস কাটলে বড় হয়? কাটলে বড় হয়? কাটলে বড় হয়। আমি একটাও পারবো না মনে হচ্ছে। কাটলে বড় হয়, চুল কাটলে একসময় বড় হয়ে যায়। এটা কি আসলেই হয়? মানে আমি না চুল এটা নিয়ে কাটলে- কনফিউজড, আসলে কি চুল কাটলে আমার বড় হয়? অনেকদিন বড় হচ্ছে না, আমি লাক্সে আসার পর চুল কেটেছি কিন্তু বড় হয় না। তার মানে এটা ভুয়া তথ্য। ভুয়া তথ্য maybe। So, এটা সঠিক অ্যান্সারটা হতে পারে পুকুর, যেটা আসলে পুকুর? কাটলে বড় ও হয়। ওয়াও। আপনার মনে হয় গ্রামে ওইভাবে আসলে না। থাকা হয় না, এই জন্য জানা নেই। ওকে, কোন মাস 28 দিনের হয়? 12টি মাসই 28 দিনের ও হয়। নাইস। আকাশ আছে কিন্তু মেঘ নেই, রাস্তা আছে কিন্তু গাড়ি নেই। আকাশ আছে কিন্তু মেঘ নেই, রাস্তা আছে, গাড়ি নেই। ওয়াও। সমুদ্র আছে, জাহাজ নেই, রাস্তা আছে, মানুষ নেই। পারবো না এটা, পারবেন? খুব কনফিউজিং। আমরা ছোটবেলায় সবাই সেটা দেখে থাকি, খুব আগ্রহ নিয়ে দেখে থাকি। ছোটবেলায় আকাশ আছে মেঘ স্কুলের নেই। দেয়ালে থাকে, স্কুলের দেয়ালে থাকে? স্কুলের দেয়ালে থাকে। জানি না। It's map. মানচিত্র। মানচিত্র, মানচিত্র, ওকে। wow. এমন কোন ড্রাইভার যার আসলে কোনো লাইসেন্স প্রয়োজন হয় না? ড্রাইভার যার লাইসেন্স প্রয়োজন হয় না। স্ক্রু ড্রাইভার, আমি জানি এটা আপনি পারবেন না। এগুলো খুব মজার। একদমই, ওকে। শিহাব শাহীনের সঙ্গেও আপনি কাজ করলেন, জি, এত জি। দারুণ একজন নির্মাতা এবং খুবই মজার একজন মানুষ। জি। কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস, কাজের বাইরে তিনি খুব ফানি একজন জি। মানুষ। সো এক্সপেরিয়েন্স আসলে কেমন ছিল? ওনার সাথে দেখা হয়েছে এবং মিটিং এ কথা হয়েছে, তাছাড়া তো খুব কাছাকাছি গিয়ে এখনো কাজ করার সুযোগটা হয়নি, সামনে হবে। কিন্তু যতটুকু কথা বলেছি ওনার সাথে, উনি এত সুইট, আমরা তো একদমই নতুন, এবং ওনার মতো একজন বড় নির্মাতার সাথে কাজ করাটা আমাদের জন্য অনেক বিশাল একটা ব্যাপার। তাও আমাদেরকে এত মানে সুইটলি ট্রিট করেন ওনারা, যে মনে হয় যে হ্যাঁ অনেকদিন ধরে আমাদের চিনেন, বা ওই সম্মানটা ওনারা দেন, যেটা খুবই আনএক্সপেক্টেড, কারণ আমরা তো এখন অনেক ছোট। শিহাব শাহীনের সঙ্গে তো কাজ করা হলো, একটা অ্যাচিভমেন্ট আনলক হলো। সো যার সঙ্গে কাজের জন্য সিনিয়র থেকে জুনিয়র সবাই মুখিয়ে থাকে, এবং আপনারা খুবই ব্লেসড অ্যান্ড লাকি যে পুরো 9 মাসের জার্নিতে তাকে পেয়েছেন, এবং তিনি আসলে আপনাদের সবাইকে সাপোর্ট দিয়ে এসেছেন। হি ইজ ওয়ান অ্যান্ড অনলি ডিরেক্টর রায়হান রাফি। সো তার সঙ্গে যদি কাজের কোনো সুযোগ আসে, অবশ্যই সবাই হ্যাঁ বলবে, বাট এমন কোনো পসিবিলিটি হয়েছে কি না? আমার যেহেতু আমি টাইটেল জিতেছি, আমার একটা গিফট হচ্ছে আমি রায়হান রাফি স্যারের মুভি করতে পারছি। সো এটা আমার জন্য অনেক বড় একটা মানে অনার, যে নিঃসন্দেহে। খুব সহজে, আমি যদিও অনেক লম্বা একটা জার্নি পার করলাম, বাট ক্যারিয়ারের অনেক পরে অনেকের সুযোগ হয় যে রায়হান রাফি স্যারের মতো একজন অনেক পরে নির্মাতার সাথে কাজ করা। তো আমি একদম শুরুতেই সেই সুযোগটা পাচ্ছি, তো এটা আমার জন্য অনেক বড় একটা দায়িত্ব বলে আমার মনে হচ্ছে। তিনি কি কোনো হিন্টস দিয়েছেন যে তার প্রথম সিনেমা বা যেই সিনেমাতে আপনি কাজ করবেন সেখানে আসলে কেমন ধরনের ক্যারেক্টার, কোন রোলে থাকতে পারেন, এমন কিছু কি হিন্টস দিয়েছে? এখনো পর্যন্ত জানি না, যদিও আমি খুব নার্ভাস এটা নিয়ে। তবে স্টেজে বলেছিলেন হয়তো রোমান্টিক মুভি বা এরকম কিছু একটা হবে, তো ভাবছি এখন কি হতে পারে। সো এখনই যদি 2026-এ এসে আপনাকে অফার দেয়া হয়, কি বলবেন, হ্যাঁ অর নো? মানে আর ইউ ফুলি প্রিপেয়ার? প্রেপারেশন জিনিসটা আসলে অফকোর্স আই উড সে ইয়েস, কারণ আমার জন্য এটা যেটা বললাম অনেক বড় একটা সম্মান। কিন্তু প্রেপারেশনটা আসলে ভালোভাবে নিতে হবে, কারণ যেটা বললাম অনেক বড় একটা দায়িত্ব। সো এই
কাজটাকে ভালোভাবে করতে পারাও আমার জন্য অনেক বিশাল একটা কিছু হবে। সো আই উইল ট্রাই মাই বেস্ট। এই যে বলছিলেন যে আপনার জার্নিগুলো সবসময় আপনি একটা স্ট্রাগলের মধ্য দিয়েই গিয়েছেন, মানে নিজে সব কিছু গুছিয়ে এনেছেন, নিজের মতো করে এগিয়ে চলেছেন। এবং আমরা যতদূর জানি যে আপনি যখন এই লাক্স চ্যানেলের 2000-এর বা 2025-26 যে প্রতিযোগিতা ছিল সেখানে আপনি হসপিটালে ভর্তি থেকেও আপনার স্ট্রাগল চালিয়ে গিয়েছেন। সো মানে ওই সময়ের আপনার মেন্টাল স্টেটটা সম্পর্কে একটু জানতে চাই, যে কোন জিনিসটা আপনাকে স্ট্রাগলটা চালিয়ে যেতে হেল্প করেছিল? আমি অনেকটা অসুস্থ ছিলাম ওই সময়ে, এই গত বছর এই টাইমটাতে। তো তখন একটু গিভ আপ করে দিয়েছিলাম, যে কি হবে না হবে কিছু বুঝছিলাম না এবং কঠিন একটা সময় পার করছিলাম। তখন থাকে না যে লাইক আ মিরাকল, কিছু একটা ঘটে যায়, অনেক কঠিন একটা সময় পার করতে করতে সামনে ভালো কিছু হয়। তো সেই রকম করে আমার সামনে লাক্স সুপারস্টার অ্যাডটা আসে। তো ওইটা দেখেই তখন মনে হলো যে আমার পরিস্থিতি যদি আমাকে উন্নত করতে হয় তাহলে আমার নিজেকেই পরিশ্রম করতে হবে। তো তখন ওইটা রিকভার করার জন্য যা দরকার একদম নিজের মনের জোর দিয়ে রিকভার করে তারপর অডিশনটা দেওয়া হয়েছিল। সুন্দর। একদম প্রথম দিনের কথা মনে আছে অডিশনের? কি জিজ্ঞেস করেছিল বা কি করতে হয়েছিল? ইউজুয়ালি আমি আগের এপিসোডগুলো তো দেখে গিয়েছিলাম রিসার্চের জন্য, তো আগের এপিসোডের মতো একদমই হয়নি। প্রত্যেকবার অডিশনে জাস্ট রুমে যাওয়া হয়, জাজরা বসে থাকেন, কিছু কোয়েশ্চেন করেন, নাচতে বলেন, গাইতে বলেন, অভিনয় করতে বলেন, হয়ে যায়। এবার আমাদের 3টা ধাপে অডিশন হয়েছিল। 3টা ধাপে আমাদেরকে যাচাই করা হয়েছিল। আমাদের থিম ছিল হচ্ছে অ্যাক্টিং, স্টাইলিং আর কন্টেন্ট মেকিং এর উপর। তো এরকম 3টা ধাপ ছিল যেখানে আমরা আমাদের ট্যালেন্টগুলো দেখাই, তারা টাস্ক দেন, সেগুলো পূরণ করি। তো 100 জনের মধ্যে মাত্র 12 জনকে চুজ করা হয়। তো একটা বিগ ফাইট ছিল। আর তার আগেও একটা স্ক্রিনিং হয়, 11,000 পার্টিসিপেন্টদের মধ্যে 100 জনকে চুজ করা হয় অনলাইনের অডিশনের মাধ্যমে। তো অনেক 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 একটা কঠিন ধাপে ধাপে একটা কঠিন সময় পার করে আর কি আমরা সবাই আসি টপ 12। দ্যাটস সো নাইস। এবং সেই ধারাটাই আসলে অব্যাহত রেখেছেন। কারণ আমার খুব আপনার একটা কথা খুব ভালো লেগেছে, যে একটা সময় স্ট্রাগল করতে হচ্ছিল, রিজেকশন পেতে হচ্ছিল, সেই মানুষটা নিজের বইতে আজকে এত দূর পর্যন্ত এসেছে। এবং আপনি বেশ কয়েকটি ইন্টারভিউতে বলেছিলেন যে নারী কেন্দ্রিক গল্প যদি হয় আপনি সেখানে কাজ করতে বেশি আগ্রহী হবেন। মানে এটার পেছনে কোনো ফিলোসফি বা আইডিওলজি কি আছে নিজের ব্যক্তিগত? আছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি তো খুব মুভি দেখতে পছন্দ করি। তো স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টের মুভিগুলো খুব হিরো কেন্দ্রিক হয়, মানে স্বাভাবিক, ভালোই লাগে অবভিয়াসলি। বাট বিদেশে কিছু মুভিজ হয় অনেক ফিমেল ওরিয়েন্টেড হয়, সেটা যে কোনো জনরা হতে পারে, সাইফাই হতে পারে বা কমেডি হতে পারে। তো এরকম কাজ একটু বাংলাদেশে তুলনামূলক কম হয়, যদিও এখন হচ্ছে অনেকটা। তো আমার খুব ইচ্ছা যে সেই ধারাবাহিকতাটাকে আমি বজায় রাখতে পারি, আমি যাতে ওরকম কাজ করতে পারি, এটা আমার খুব ইচ্ছা আছে মেয়েদের জন্য যারা আমাকে দেখে ইন্সপায়ার হবেন। দর্শক, আজকের মতো শেষ করছি গ্লোয়িং লাভলি প্রেজেন্স টিভিসি রেড কার্পেট। পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে ছিল এবারে লাক্স চ্যানেলের সুপারস্টার বিদুষী বর্ণিতা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক একই সময়ে আপনাদের প্রিয় ডিবিসি নিউজের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসি নিউজের সাথেই থাকুন।